প্রাচীন ও মধ্যযুগ সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, পড়া ধরছি টানা, চেষ্টা করব প্রথম হাফেই একটু বেশি সময় নিয়েও যদি পুরো প্রাচীন মধ্যযুগটা ধরা যায়। চলো শুরু করি, তোমরা লিখে উত্তর দেবে। প্রথমে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি না, যেহেতু তাতে একটু বেশি উত্তর দেওয়া সম্ভব অনেক সময়। ওকে, বলো যে আশ্চর্য চর্যাচয়, আশ্চর্য চর্যাচয় এই নামটা কে দিয়েছিল? আশ্চর্য চর্যাচয়। ভেরি গুড, বিদুশেখর শাস্ত্রী। এত তড়িঘড়ি উত্তর চলে এলো, ভেরি গুড। পরেরটা হচ্ছে নেপালে কততম বার গিয়ে চর্যাপদ আবিষ্কৃত হয়? নেপালে কততম বার গিয়ে চর্যাপদ আবিষ্কৃত করেন? থার্ড বার, ভেরি গুড। ঠিক আছে, কার হাত থেকে হরপ্রসাদের হাতে চর্যার মানে প্রাচীন পুঁথি সংগ্রহের দায়িত্ব এসেছিল? এটা যদিও 9-10 এর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। ওকে, ভেরি গুড, রাজেন্দ্রলাল মিত্র। ঠিক আছে, গুড। পরের প্রশ্ন হচ্ছে যে চর্যাপদে কোন পদটার অর্ধেক পাওয়া গেছে? অর্ধেক পাওয়া গেছে 23 নম্বর পদের। ভেরি গুড। 23 নম্বর পদের পদকর্তা কে? 23 নম্বর পদের পদকর্তা কে? ভুসুকুপা, ওকে, কান্নপা, তন্ত্রীপা। আলাদা আলাদা নাম আসা কিন্তু উচিত নয়, ঠিক আছে? কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুতরাং এখানে আলাদা উত্তর হওয়া একেবারেই উচিত নয়, ঠিক আছে? ভুসুকু উত্তরটা বেশি জনের এসেছে, তন্ত্রীপা এবং কান্নপাও এসেছে। তোমরা একটুখানি দেখবে যে ওটা কি আছে, ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে কোন কোন পদ পাওয়া যায়নি? কোন কোন পদ পাওয়া যায়নি? কোন কোন পদ পাওয়া যায়নি? 23, 24, 48। 23 তো অর্ধেক পাওয়া গেছে, 24, 25, 48। ভেরি গুড, 24, 25, 48। আচ্ছা, 24 নম্বর পদের পদকর্তা কে? 24 নম্বর পদের পদকর্তা কে? কান্ন, ওকে, কান্ন। তন্ত্রীপা, সুকুমার বলছে তন্ত্রীপা 24 নম্বরের। আচ্ছা, 25 নম্বরের 25 নম্বরের পদকর্তা কে? 25 নম্বরের পদকর্তা কে? তন্ত্রীপা, ওকে। আর 48 নম্বরের পদকর্তা? 48 নম্বরের পদকর্তা ভুসুকু, কুকুরিপা। আচ্ছা, ভুসুকুপা যে বলেছো একটুখানি দেখো, হ্যাঁ? আমি তো প্রচুর ভাবে মানে খুব স্পিডে নামগুলো উঠে যাচ্ছে, তো ফলে আমি বুঝে উঠতে পারলাম না কি বলেছো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি যেহেতু টানা প্রশ্ন ধরছি, আবার ক্যামেরার দিকে তাকাতে হচ্ছে, এদিকে তোমাদের উত্তরের দিকে তাকাতে হচ্ছে, এদিকে পরের প্রশ্নটাও আবার ভাবতে হচ্ছে, হ্যাঁ? স্বাভাবিকভাবেই এই টানা বলতে গিয়ে কোনো প্রশ্নে ভুল হলেও হতে পারে আমার, ঠিক আছে? তো যদি কখনো হয় একটু ধরিয়ে দেবে যে দাদা এখানে কথাটা একটু ভুল হয়ে গেল, একটু ধরিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে সুকুমার, ওকে। পরের প্রশ্ন হচ্ছে যে চর্যার পুঁথিতে আমরা মোট কটি পদ পেয়েছি? আমরা পেয়েছি কটা পদ? 46.5, ওকে, 46.5। চর্যাপদের যে পুঁথি, সেই পুঁথিটা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? যদিও এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, কোন শব্দ দিয়ে? নমশ্রী, ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পেরেছি। পরের প্রশ্ন হচ্ছে যে চর্যার টিকার নাম কি? চর্যার টিকার নাম কি? টিকার নাম কি? ওকে, ভেরি গুড, নির্মল গিরা টিকা, নির্মল গিরা টিকা, ওকে। চর্যার টিকার রচনাকার কে? টিকাকার কে?
মুনি দত্ত। সত্যি কথা বলতে কি এই প্রশ্ন খুব বোকা বোকা লাগছে আজকে আমাদের কাছে, যে চর্যার টিকাকার এটা কোনো প্রশ্ন হলো? কিন্তু সত্যি কথা বলতে কি এই ধরনের প্রশ্নই তুমি হয়তো পরীক্ষার হলে পেয়ে যেতে পারো। ঠিক আছে, মুনি দত্ত। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে মুনি দত্ত মোট কটি পদের টিকা করেছিলেন? মুনি দত্ত মোট কটা পদের টিকা করেছিলেন? মোট কটি পদের টিকা করেছেন? 50টি পদের। ভেরি গুড। ওকে, আচ্ছা আজকে মানে তোমাদের স্ক্রিনে ছবির কোয়ালিটিটা কেমন? মানে নেটওয়ার্কে একটু ইস্যু ছিল তো, মানে ঝাপসা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। মানে এমন খারাপ লাগছে যে আমি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন সেইটা এখন বন্ধ করে দিয়ে আমার ফোনের 5G থেকে আমি এখন মানে ওয়াইফাই নিয়ে চালাচ্ছি। কি যে একটা অবস্থা, এয়ারটেলে এত বাজে অবস্থা আমার এইখানে, আমি জানি না কেন। ওকে, পরের প্রশ্ন। মুনি দত্ত কার পদের টিকা করেননি? মুনি দত্ত কোন কবির পদের টিকা করেননি? কোন কবির পদের টিকা করেননি? লারি রম্বিপা। ভেরি গুড, লারি রম্বিপা। আচ্ছা, এবারের প্রশ্ন হচ্ছে যে তিব্বতী অনুবাদ নিয়ে আমি প্রশ্ন করছি না এখন। আচ্ছা, আমাদের প্রাপ্ত পুঁথিতে যে কজন কবির পদ থাকার কথা ছিল লারি ডম্বিপা বাদ দিয়ে, কতজন কবি? 22 জন? 23 জন? 23 জন কবির পদ অ্যাকচুয়ালি আমাদের এই পুঁথিতে ছিল, কিন্তু তার মধ্যে একটা পদ পাওয়াই যায়নি, ফলে সেই কবির আমাদের এখানে সেভাবে কোনো অস্তিত্ব নেই। কোন কবির বলো তো সেটা? কোন কবির মাত্র একটাই পদ ছিল, যে পদটা পাওয়াও যায়নি, ফলে সেই কবির আসলে আমাদের এই পুঁথিটাতে এখন অস্তিত্ব নেই? তন্ত্রীপা। ওকে, তাহলে আমাদের এই পুঁথিতে এখন আমরা মোটামুটি 22 জন কবির পদ উপস্থিত আছে দেখতে পাই। আর এমনি টোটাল পদ ছিল 23 জন কবির। তবে সম্ভবত অনুমান করেন অনেকে যে সম্ভবত লারি ডম্বিপার পদও মূল পুঁথিতে ছিল, সেই হিসাবে 51টা পদ হয়। ওই তিব্বতীটা পেটে অনেক সময় এরকমটা, মানে ওইটার থেকেই এই ব্যাপারটা অনুমান করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই হলো গল্প। এখন পরের প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি কে? লুইপা। ওকে, ভেরি গুড। তন্ত্রীপা। লুইপা। ওকে, চর্যাপদের আদি কবি লুইপা। চর্যাপদের আদি কবি যে লুইপা, এই কথাটা কে বলেছেন? কে বলেছেন? মুনি দত্ত বলেছেন। ওকে, ভেরি গুড, মুনি দত্ত বলেছেন। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে যে লুইপার মোট কটি পদ রয়েছে? লুইপার মোট কটি পদ রয়েছে? 2টি পদ। ওকে, ভেরি গুড। চর্যার প্রথম পদটির রচয়িতা কে? প্রথম পদটির রচয়িতা কে? লুই। আচ্ছা, চর্যার লুই এর প্রথম পদটা ছাড়া আর কত সংখ্যক পদ রয়েছে? আর কত সংখ্যক পদ রয়েছে? 29। ওকে, ভেরি গুড, 29। আচ্ছা, কোন পদটা, মানে পদটা কি এটাও জিজ্ঞাসা করব, মানে কিছু ইম্পর্টেন্ট পদ আমি বলে দিয়েছি যে এই কটা পদই শুধু পড়বে, তাহলে সেই কটা লিখতে অসুবিধা হবে বলে আমি ওইগুলো লিখে জিজ্ঞেস করছি না, আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব যে পদগুলোর নাম তখন মুখে বলবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে চর্যার প্রাপ্ত পুঁথিতে সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতা কে? প্রাপ্ত পুঁথিতে সব থেকে বেশি পদ কার রয়েছে? কান্নপার। চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে কান্নপার মোট কটি পদ রয়েছে? কটি পদ রয়েছে? 13, 12? দুরকম কেন? প্রাপ্ত পুঁথিতে কটা পদ রয়েছে কান্নপার? 12টা পদ রয়েছে। 12টা পদ রয়েছে। 13টা পদ ছিল, একটা পদ পাওয়া যাচ্ছে না, ফলে 12টা পদ এই মুহূর্তে পুঁথিতে রয়েছে। ওকে, কিন্তু কান্নপার 13টা পদই আমাদের বর্তমান পুঁথিতে গৃহীত হয়েছিল। কথাটা পরিষ্কার? এই হচ্ছে বিষয়।
ওকে, যদি এরকম প্রশ্ন আসে যে চর্যার পুঁথিতে মানে কান্নপার কটি পদ গৃহীত হয়েছিল বা গৃহীত হয়েছে, গৃহীত হওয়া মানে কটা পদ নেওয়া হয়েছে, 13টা। আর যদি বলে প্রাপ্ত পুঁথিতে কটা পদ বর্তমান আছে বা কটা পদ এখন পাওয়া যাচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 12টা। প্রশ্নটা একটু বুঝে নিয়ে তারপরে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে একটা উত্তর করে বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা, এবারের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতা কে? মানে রচয়িতা তো অনেকে হতে পারেন, কিন্তু আমাদের প্রাপ্ত পুঁথিতে ভুসুকুপা। ওকে, ভেরি গুড, ভুসুকুপা। আচ্ছা, ভুসুকুপা, কান্নপার কোন পদটা আমাদের প্রাপ্ত পুঁথি থেকে পাওয়া যায়নি, প্রাপ্ত পুঁথি থেকে হারিয়ে গেছে? কান্নপার কোন পদটা? কান্নপার কোন পদটা? 24 নম্বর পদ নাকি 25? 24 আর 25-এর মধ্যে এবার কনফিউশন হচ্ছে কেন? হুম, আচ্ছা, ওকে ওকে, 25-এ তন্ত্রীপা, ভেরি গুড, 24-এ ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের বর্তমান পুঁথিতে, মানে বর্তমান পুঁথি নয়, চর্যাপদের পুঁথিতে একটা করে পদ রয়েছে কজন কবির? একটা করে পদ ছিল কজন কবির? 16 জন নাকি 15 জন? 15 জনেরটা এখন আমরা দেখতে পাবো, হয়তো 16 জনেরটা ছিল। ওকে, আচ্ছা, মানে এগুলো একটু ক্লিয়ার থাকলে পরীক্ষার হলে প্রশ্ন দেখলে উত্তর করবে, প্রশ্ন জটিল হবে না, নিশ্চিত থাকো, প্রশ্ন সহজ সরল প্রশ্ন হবে, কোনো চাপের নেই, কিন্তু একটু বুঝে শুনে উত্তর করে আসবে, মানে পরে বেরিয়ে এসে যেন জীবা কি করলাম এটা যেন না করতে হয়। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে একের বেশি পদ চর্যাপদের পুঁথিতে আছে কজনের? একের বেশি পদ 7 জনের। কে কে? সব থেকে বেশি পদ রয়েছে কান্নপার, 13টা ছিল, এখন 12টা আছে। ওকে, কান্নপার পরে দ্বিতীয় সর্বোচ্চ কে? দ্বিতীয় সর্বোচ্চ ভুসুকু। ওকে, ভুসুকু। ভুসুকুর কটা রয়েছে মোট? 8টা, ভেরি গুড। ভুসুকুর পরে কে আছে? ভুসুকুর পরে কে আছে? কুক্কুরি কটা? সরহ। ওকে, শোনো, ব্যাপারটা হয়েছে যে এখানে এসে যেহেতু এক একজনের ইন্টারনেট মানে কানেকশনটা, মানে নেটওয়ার্কটা এক এক রকম, ফলে আগের প্রশ্নের উত্তর পরে আসছে, পরেরটা এরকম হয়ে যাচ্ছে কিছু কিছু। একের বেশি যে কজনের আছে সেই কজনেরটা একটু দেখে নেবে যে এর কটা, ওর কটা, তার কটা, তার কটা, এইটা একটু মনে রাখার চেষ্টা করবে, এবং বাড়িতে নিজে একা একা যখন একটু অবসর সময় পাবে একটু বলে যাই তো সব থেকে বেশি কান্নপার এই কটা, তারপরে এই কটা, তারপরে এই কটা, তারপরে এই কটা, এইভাবে মুখস্থ করে ফেলবে, আর তারপরে বাকি সবার একটা করে। আচ্ছা, এবারের প্রশ্ন হচ্ছে যে চর্যা গীতিতে রাগের সংখ্যা কটা? চর্যার আমরা যে পুঁথিটা পাচ্ছি সেখানে রাগের সংখ্যা কটা? চর্যাতে রাগের সংখ্যা কটা? 17টা। ওকে, সবচেয়ে বেশি রাগ কোন, মানে সব থেকে বেশি পদ কোন রাগে গীত হয়েছে বা রচিত হয়েছে? পটমঞ্জরি। ওকে, ভেরি গুড, পটমঞ্জরি। পটমঞ্জরিতে মোট কটা পদ পাচ্ছি আমরা? পটমঞ্জরি রাগ কটা পদের আমরা পাচ্ছি? 11টা। ওকে, ভেরি গুড, 11টা। বাকি আর পড়তে হবে না, আমাদের নোটে দেওয়া রয়েছে, কিন্তু বাকিটা বোধহয় গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাগ নির্দেশ জানা যাচ্ছে না কোন পদের? রাগ নির্দেশ জানা যাচ্ছে না কোন পদের? 25 নম্বর পদে। এবার যদি প্রশ্ন আসে একটু বুদ্ধি দিয়ে, যদিও আসবে না তবু একটু দেখি বুদ্ধিটা যাচাই করি, 25 নম্বর পদের রাগটা জানা যাচ্ছে না, কেন জানা যাচ্ছে না? আচ্ছা, পাওয়া যায়নি, পৃষ্ঠা নেই। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, চলো ঠিক আছে, দেখা যায়। চর্যার প্রধান ছন্দের নাম কি? প্রধান ছন্দের নাম কি? পাদাকুলক। ওকে, ভেরি গুড, প্রধান ছন্দের নাম পাদাকুলক। আচ্ছা, উঁচা উঁচা পাওয়াবত, এটা কত নম্বর পদ? উঁচা উঁচা পাওয়াবত তুহি বসই সবরিওয়ালি, কত নম্বর পদ? 28 নম্বর, ভেরি গুড। কার লেখা? 28 নম্বর, কার লেখা? সবরপা। ওকে, ভেরি গুড, সবরপা। টালো তো ঘর মোর নাহি পড়ি বেশি, টালো তো ঘর মোর নাহি পড়ি বেশি, মোর ঘর আর কি, সরি। 33 নম্বর, এটা কার লেখা?
ডেন্ডন পা। ওকে, ভেরি গুড, ডেন্ডন পা। আচ্ছা, এরপরে পরেরটা হচ্ছে চর্যাপদে মোট প্রবাদ আছে কটা? প্রবাদ আছে কটা? 6টা। ওকে, ভেরি গুড, 6টা। প্রশ্ন হচ্ছে যে হাড়িত ভাত নাহি নীতি আবেশী, হাড়িত ভাত নাহি নীতি আবেশী, এটা একটা প্রবাদ। কথা হচ্ছে এই প্রবাদটা ব্যবহৃত হয়েছে কত সংখ্যক পদে? 33 নম্বর। কার লেখা? ডেন্ডন পা। ওকে, ভেরি গুড। এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, মানে এগুলো নিয়ে, ঠিক আছে, এই ধরনের। আচ্ছা, তারপরে শোনো, সব প্রশ্ন তো আমরা করতে পারবো না ক্লাসে, কি আর সব প্রশ্ন হবে? হবে না। যদিও এই পুরো 1.5 মাস ধরে এইভাবেই মাঝে মাঝেই আমাদের এইগুলো কি বলে মানে চেক হবে, কিন্তু তারপরও হয়তো সব প্রশ্ন হবে না। কিন্তু যেটা করবে সেটা হচ্ছে যে প্যাটার্নে আমি প্রশ্নটা করছি আমি বলেই দেবো যে এইটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে বুঝবে যে ওই ধরনের তথ্যগুলো মুখস্থ না থাকলেও অতটা ক্ষতি নেই, ঠিক আছে। আর বাকিগুলোর প্যাটার্ন বুঝবে, যে আমি এই একটা প্রবাদ ধরলাম মানে বুঝতে হবে যে প্রবাদের থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে গিয়ে হাতেরো কঙ্কন মা লৌ দাপন, হাতেরো কঙ্কন মা লৌ দাপন, এটা কার লেখা? কত সংখ্যক পদ? কার লেখা? 44। পিঙ্কি না, 44 নয় গো। ওকে, এটা 32 সরহ পার। ভেরি গুড, 32 সরহ পার। আচ্ছা, আপনা মাংসে হরিণা বৈরি, এটা কার লেখা? আপনা মাংসে হরিণা বৈরি কার লেখা? ভুসুগুপা। কত নম্বর পদ? কত নম্বর পদ? 6 নম্বর পদ। ওকে, ভেরি গুড। আচ্ছা, বলো তো এইটা কোন পদ থেকে নেওয়া হয়েছে? এক্সট্রা তথ্যে এটা আছে না যে এটা কোন পদ থেকে নেওয়া হয়েছে? পদটার নাম কি? আপনা মাংসে হরিণা বৈরি, এটার পদটার নাম কি? যদিও পদটার নাম লিখতে একটু অসুবিধা, ঠিক আছে, ওটা পরে জিজ্ঞাসা করবো আমি। ওকে, ঠিক আছে। পরেরটা হচ্ছে চর্যাপদের ভাষা যে বাংলা, এটাকে প্রমাণ করেন। চর্যাপদের ভাষা বাংলা, এটা প্রমাণ করেছেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, ভেরি গুড। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন বইয়ে এই বিষয়গুলোকে লিপিবদ্ধ করেছেন? ওডিবিএল। ওডিবিএল এর প্রকাশকাল কত? ওডিবিএল প্রকাশকাল কত? 1926। ভেরি গুড, 1926। আচ্ছা, চর্যাপদের ভাষা বাংলা নয়, এটা প্রমাণ করেন কে? এই হিন্দি নয়, এটা প্রমাণ করেন কে? হিন্দি নয়, এটাই প্রমাণ করেন কে? সুকুমার সেন। ওকে, ভেরি গুড, সুকুমার সেন। আচ্ছা, ওকে। পরেরটা হচ্ছে যে নবচর্যাপদ কে আবিষ্কার করেন? নবচর্যাপদ কে আবিষ্কার করেন? নবচর্যাপদ শশীভূষণ দাশগুপ্ত। ওকে, শশীভূষণ দাশগুপ্ত আবিষ্কার করেন। শশীভূষণ দাশগুপ্ত কত সালে এটা আবিষ্কার করেন? কত সালে? 63। ওকে, টোটাল কতগুলো পদ তিনি আবিষ্কার করেছিলেন? টোটাল কতগুলো পদ? 250। এর মধ্যে থেকে কতগুলো পদ প্রকাশ করা হয়েছিল? 98টা। 98টা পদ প্রকাশিত হয়। এটা কবে প্রকাশিত হয়? 56তেই কেলেঙ্কারি করেছে। 89তে। আচ্ছা, 56তে প্রকাশিত হয়েছে কি বলতো? 56তে প্রকাশিত হয়েছে চর্যাপদ সংক্রান্ত একটা বিষয়, কি দেখি? হ্যাঁ, এটা 89। ওকে, 56তে তিব্বতী অনুবাদ। ওকে, তিব্বতীর যে অনুবাদটা সেটা প্রকাশিত হয়। কোথা থেকে প্রকাশিত হয়? কোথা থেকে প্রকাশিত হয়? কলকাতা থেকে? বিশ্বভারতী থেকে? বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়। প্রকাশনার সময় সম্পাদনা কে করেছেন? সম্পাদনা কে করেছেন? প্রবোধ কুমার বাগচি। আর ওকে, প্রবোধ কুমার বাগচি আর প্রবোধ চন্দ্র বাগচি। ওকে, আচ্ছা, শান্তি ভিক্ষু। আচ্ছা, ওকে, চর্যার হিন্দি অনুবাদটা কি নাম? হিন্দি অনুবাদ গুরুত্বপূর্ণ নয়, তবু জিজ্ঞাসা করছি আর কি। হিন্দি অনুবাদটার নাম কি? দোহাকোষ। এটা কে অনুবাদ করেছেন? কে অনুবাদ করেছেন? রাহুল সাংকিত্যায়ন। বিজয়।
আচ্ছা, রাহুল সংকীর্তন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের যে পদগুলো পাওয়া যায়নি সেই পদগুলোর বিষয়বস্তু সম্পর্কে আমরা ধারণা পেয়েছি কোথা থেকে? সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি কোথা থেকে? তিব্বতী অনুবাদ থেকে। ওকে, ভেরি গুড, তিব্বতী অনুবাদ থেকে। পরের প্রশ্ন হচ্ছে যে চর্যাপদে বুদ্ধ নাটক অভিনয়ের একটা প্রসঙ্গ পাওয়া যায় কত নম্বর পদে? 17 নম্বর পদে। কার লেখা? বিনাপা। ওকে। নরনারীর প্রণয় চিত্র, নরনারীর প্রণয় চিত্র জানা যায় কোন পদ থেকে? 28। ওকে, এটা কার লেখা? 14। ওকে, 28 হচ্ছে সবরপার লেখা। ওকে, দারিদ্রের ছবি রয়েছে কত নম্বর পদে? খুব স্পষ্টভাবে দারিদ্রের ছবি রয়েছে 33 নম্বর পদে। আচ্ছা, ওকে, ঠিক আছে। চলো এবার শ্রীকৃষ্ণ কীর্তনে চলে যাই, চর্যাপদে আর থাকছি না। শ্রীকৃষ্ণ কীর্তন, মনে রাখবে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন একেবারে তোমাদের পরিচিতির মধ্যে থেকেই আসবে, শুধু সেগুলো গুলিয়ে না ফেললেই হলো, ব্যাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কত সালে? আবিষ্কার কত সালে? 1909। ওকে, 1907 শ্রীকৃষ্ণ কীর্তন। 1909। এখন ব্যাপারটা হচ্ছে প্রকাশ কত সালে? প্রকাশ কত সালে? 1916। ওকে, ভেরি গুড। দেখো ব্যাপারটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে 9 আর 16টা খুব পপুলার হয়ে গেছে বলে এটাই আমাদের পড়তে হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বঙ্গীয় সাহিত্য পরিষদের যে মানে খোদ সংস্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা বসন্ত রঞ্জন বাবুর সম্পাদনা করা, সেইখানে বসন্ত রঞ্জন বাবু ভূমিকাতে বলছেন যে 1917 সালের, মানে 1317 সালের, ভালো করে বোঝো, 1317 সালের, ভুল বলিলাম মনে হয়, 9 আর 7 কত হয়? 16। তো 1316 সালের শীতকালে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেছিলাম, 1316 শীতকালে, ভেবে দেখো। তো সেই হিসাবে, এবং পরে ওই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকেই বসন্ত রঞ্জন বাবুর জীবনীটা ওই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ইনক্লুড করা হয়েছিল। সেখানে মদন মোহন কুমার আর কি, তিনি ওই এটা করেন জীবনীটা। সেখানে মদন মোহন কুমার তিনি পরিষ্কার করে, যেহেতু গবেষণামূলক লেখা, তিনি বলছেন যে এই যে শীতকাল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পৌষ মাসের, কতই পৌষ আমি ভুলে গেলাম, বাংলাতে সেটা দাঁড়ায় হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ঠিক আছে। মানে শীতকাল মানে কি? শীতকাল মানে ডিসেম্বর জানুয়ারি, এই সময় তো শীতকাল হয়, ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে, পৌষ মাঘ এই সময়টাতে শীতকাল হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে পৌষ মাঘ এই সময়টাতে ওদিকে জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যায়, তাই না? তো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে যদি আমরা পুরো সাল তারিখ হিসাব করি তাহলে দাঁড়ায় হচ্ছে এরকম, 1910 সালের ফেব্রুয়ারি মাসে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কৃত হয়। কিন্তু সমস্যা হয়েছে কি জানো তো? এবং প্রকাশটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ওই 1323 বঙ্গাব্দে প্রকাশিত হয়, 1323-এ প্রকাশিত হয়, বোঝানো গেল? এখন 1323-এ প্রকাশিত হয়, কবে প্রকাশিত হয়? 1323-এর বলা হয়েছে যে, আমি ভুলে গেলাম, মানে মোদ্দা কথা 31শে চৈত্র, 31শে চৈত্র, 1323 বঙ্গাব্দের 31শে চৈত্র, ঠিক আছে। তো সেইটা ওই বছর দাঁড়িয়েছিল 14ই এপ্রিল, মানে 1917-র 14ই এপ্রিল, বোঝানো গেল কি ব্যাপারটা? এই হচ্ছে বিষয়। ফলে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকাশ হচ্ছে 1917 আর আবিষ্কার হচ্ছে 1910। 10-এর ফেব্রুয়ারিতে আবিষ্কৃত হলো আর 17-র এপ্রিলে প্রকাশিত হলো। কিন্তু সমস্যা হয়েছে এই যে ওই 9 আর 16 এক বছর কম হয়ে গেছে, এইটা বহুল প্রচলিত হয়ে গেছে সাহিত্যের ইতিহাসের বই, ইভেন শ্রীকৃষ্ণ কীর্তনের যে সম্পাদনামূলক বই সে বইগুলোতেও ওই তোমার 9 আর 16টা পপুলার হয়ে গেছে। এর পিছনে কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম মানে সাহিত্য পরিষদেই, তো কারণটা বলা হচ্ছে এই যে প্রথম দিকে মানে 1950-এর আগে পর্যন্ত এটা খুব ভাবে চল ছিল
যে বইয়ের যে প্রকাশকাল, মানে আমরা বইয়ের প্রথম দিকে যেখানে নাকি বইয়ের প্রকাশ সংক্রান্ত ডিটেলস তথ্যগুলো পাই, সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি ছিল যেটা, সেটা হচ্ছে মানে তখন বঙ্গাব্দের আকারেই ওখানে লেখা হতো, মানে খ্রিস্টাব্দ আকারে ওখানে খুব রেয়ার বঙ্গাব্দ হিসাবে লেখা হতো। আর বইগুলো সব তখন তোমার মানে বাংলা ভাষাতে যেমন তোমার তখনও পর্যন্ত সাধু ভাষা চলতো, চলিত ভাষাটুক রেয়ার ছিল, সেরকম বঙ্গাব্দটা থাকতো, খ্রিস্টাব্দটা খুব রেয়ার ছিল। ন্যাচারালি 1316 আর এদিকে 1323 এই সাল দুটো থাকতো। এবার হয়েছে কি যে পরবর্তীতে যখন নাকি বঙ্গাব্দটা বইগুলোতে দেওয়াটা কমে গেছে, তখন যেটা ঘটনা ঘটেছে, সাহিত্যের ইতিহাস বইগুলো তো লেখা অনেক পরবর্তীকালে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1960-এর দশকে লিখেছেন, সুকুমার সেনও তাই অনেকটাই পিছনের দিকে এসে লিখেছেন। সেই সময়টায় ওরা করেছেন কি, ওই বঙ্গাব্দটাকে মানে 7 বিয়োগ করেই ওরা তোমার খ্রিস্টাব্দ করে নিয়েছেন। যে 1316 মানে আমি যদি 16 থেকে 7 বাদ দিই তাহলে 1909 হচ্ছে হিসাবে, তাহলে ওই 1909। আর 1323 সেখান থেকে 7 বাদ দিলে 1916, সেই হিসাবে 1909 1916টা পপুলার হয়ে গেছে। এখন কথা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা করবোটা কি? দেখো, পরীক্ষায় প্রশ্নে যদি 1910 দেয়, 1909ও আছে 1910ও আছে, ভালো করে বুঝবে, 1909ও আছে 1910ও আছে, সেক্ষেত্রে আমার বিশ্বাস যে তারা সচেতনভাবেই এই প্রশ্নটা করবেন। ওকে, সেক্ষেত্রে 1910 দিলে তুমি চ্যালেঞ্জ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ খোদ সাহিত্য পরিষদের বই যেটার থেকে পরবর্তীতে অন্যগুলো রেফারেন্স টেনেছে, সেই বইয়েই রয়েছে এটা, এবং এক জায়গায় একাধিক জায়গায় তারা সাল মাস উল্লেখ করে দিচ্ছেন। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু যদি 10 না থাকে তাহলে 9, এটা হচ্ছে ব্যাপার। ওকে, যাই হোক, এবার কথা হচ্ছে গিয়ে অবশ্যই 1909টাই তোমরা হয়তো পাবে, 10 পাবে না, এমনকি 17ও পাবে না। মানে আসলে এটা ওই কি হয়েছে, ঘাটাঘাটি করতে গিয়ে বোঝা যায়, তো সেই হিসাবে বোঝা গেছে। কিন্তু নরমালি যেগুলো প্রচলিত রয়েছে, একজন মাস্টার মশাই যিনি নাকি ধরো কলেজের একজন প্রফেসর, তিনি প্রশ্ন করতে যাবেন, তিনি যদি অলরেডি জানেন এই বিষয়টা, তাহলে তো তিনি সেই জায়গা থেকে প্রশ্ন দেবেন, এবং সেই জায়গা থেকে প্রশ্ন দিলে নিশ্চিতভাবেই তিনি ওটা 1910 1917 এগুলো জেনে বুঝেই দেবেন। কিন্তু যদি তারও এই ব্যাপারটা মাথায় না থাকে, তখন কি হবে, তিনি 1909 16 এটা ভেবেই দেবেন। সেক্ষেত্রে 1909 10 বোধহয় পাশাপাশি দেওয়াটা খুব একটা বোধহয় নয়। 1907 দিতে পারেন, যেহেতু চর্যাপদের প্রকাশকাল। 1909 শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকাশকাল। আবার দুটো হয়তো দিয়ে দিলেন 1916 1900 অন্য কিছু একটা দিয়ে দিলেন, এই ধরনের কিছু এদিক ওদিক করে দিতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন এবার করছি। প্রশ্ন হচ্ছে গিয়ে যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে যে চিরকুটটা পাওয়া গেছে, সেই চিরকুট অনুযায়ী এর নাম কি হওয়ার কথা ছিল? এক্ষুনি প্রশ্ন করো না গো, মানে একটু পরে করো, মানে শেষ হয়ে গেল। ওই ব্যাপারেই বলতাম, এই ব্যাপারটা আমিও মানে ইউনিভার্সিটিতে পড়ার সময় স্যারের কাছে শুনেছিলাম, আপনি যেটা বললেন। আচ্ছা 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 আচ্ছা, ওনার বইয়ের মুখবন্ধে রয়েছে, উনি একটা করেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তনের উপর বই, আমার এই মুহূর্তে স্যারের বইটার নাম মনে পড়ছে না, উনি মুখবন্ধে এই ব্যাপারটা উল্লেখ করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি পড়েছেন কিনা স্যারের বই জানি না, স্তুতিনাথ চক্রবর্তী বইয়ের কথা বলছি। ও, আমার হয়তো পড়া হয়নি বল। তুমি কি নাম বললে, আমি নামটা বুঝতে পারলাম না ভালো। স্তুতিনাথ চক্রবর্তী। ও আচ্ছা আচ্ছা, স্তুতিনাথ বাবু। আচ্ছা আচ্ছা, আমি বইটা পড়িনি, আমি দেখবো একবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক, ওকে। চলো, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ওকে, শ্রীকৃষ্ণ সন্দর্ভ হওয়ার কথা ছিল, যদিও ওই চিরকুটটা যে বিশ্বাসযোগ্য এমনও নয়, তবু যাই হোক, এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, মানে এরকম প্রশ্ন বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনে 13টা খণ্ড আছে। এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা কি কি পড়বো, সেখান থেকে আমি প্রশ্ন করছি। 13টা খণ্ডের প্রথম খণ্ডের নাম কি? প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। ওকে, ভেরি গুড। শেষ খণ্ডের নাম কি?
ওকে, রাধা বিরহ খণ্ড। শোনো, রাধা বিরহের এখানে প্রশ্ন দিতে পারে, প্রথম অপশনটাই দিতে পারে রাধা বিরহ খণ্ড। সেক্ষেত্রে তুমি 4 অবধি পৌঁছাবে, 4-এ থাকবে রাধা বিরহ, মানে রাধা বিরহ খণ্ড আর রাধা বিরহ এটা থাকলে তখন বুঝতেই পারছো রাধা বিরহই উত্তর হবে, ওটাতে খণ্ড নেই। এই জিনিসগুলো একটু মাথায় রেখে উত্তর করে আসবে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দুটো জায়গাতে খণ্ডান্তর্গত খণ্ড আছে, এটাতে দুটো জায়গাতে আছে, কি কি? প্রথম একটা বলো, ছত্রখণ্ড, এর সঙ্গে কি কোনো কিছুর কানেকশন আছে? তারপরে দ্বিতীয়টাতে যাচ্ছি আমরা। যমুনা তো পরে, তার আগে আছে ভারখণ্ড, ছত্রখণ্ড। এখানে ছত্রখণ্ডকে বলা হয়েছে ভার খণ্ডান্তর্গত ছত্রখণ্ড, কথাটা পরিষ্কার? ভার খণ্ডান্তর্গত ছত্রখণ্ড, এই জন্য বলা হয়ে থাকে। সত্যি কথা বলতে কি, মূল টেক্সটটা আমি পড়েও দেখেছি, অ্যাকচুয়ালি ওইখানে না আলাদা করে মানে আলাদা করার কোনো মানে হয় না। মানে কি হয়েছে, ভারখণ্ড আর ছত্রখণ্ডে, মানে ভারখণ্ডে হচ্ছে যাচ্ছে, এবার বিক্রি টিক্রি করে ফেরার পথে ছত্রখণ্ডটা হচ্ছে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ওটা একটাই খণ্ড মনে হয়, মানে যেখানে কৃষ্ণ রাধাকে বারবার ইমপ্রেস করার চেষ্টা করছে, বলছে আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে, একটু মেনে নাও, আমাকে তুমি কুল দাও, মানে আলিঙ্গন দাও, এটা সেটা এইসব হচ্ছে কথা, অথবা আমাকে টাকা দাও, আমাকে দিয়ে খাটাচ্ছ, এই ধরনের কথা আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। তো ভার খণ্ডান্তর্গত ছত্রখণ্ড এইটা। আর পরেরটা হচ্ছে যমুনা খণ্ড। যমুনা খণ্ডের ক্ষেত্রেও 3টে খণ্ড একসঙ্গে পাঞ্চ হয়ে যমুনা খণ্ডের মধ্যে ঢুকেছে, কি কি? কি কি? কালীয় দমন, ওকে, আর বস্ত্রহরণ, আর কালীয় দমন, বস্ত্রহরণ, আর কি? এখানে হারখণ্ড। ওকে, ভেরি গুড। দেখো, প্রথমটা রয়েছে কালীয় দমন, তারপরে হচ্ছে যমুনা, তারপরে হচ্ছে হার। ভালো করে মনে রাখবে, প্রথম ওখানে যে 3টে সিকোয়েন্স অনুযায়ী, প্রথম হচ্ছে কালীয় দমন, তারপরে হচ্ছে যমুনা খণ্ড, তারপরে হচ্ছে হার খণ্ড। এবার কালীয় দমন খণ্ডের ক্ষেত্রে মানে শেষটা যখন হচ্ছে তখন লেখা হচ্ছে যে যমুনা খণ্ডান্তর্গত কালীয় দমন খণ্ড শেষ হচ্ছে, এরকম। যমুনা খণ্ডে সেখানে যমুনা খণ্ডই লেখা, তারপরেরটা হচ্ছে হার খণ্ড, সেখানে আবার এইভাবে লেখা যে যমুনা খণ্ডান্তর্গত হার খণ্ড। তার মানে অ্যাকচুয়ালি যমুনা খণ্ডের ক্ষেত্রে ওরকম কোনো অন্তর্গত কিছু নেই, ওখানে পরিষ্কার লেখা রয়েছে যমুনা খণ্ড। এখন তার প্রথম হচ্ছে কালীয় দমন, তারপরে হার, 3টেকে মিলে যমুনা খণ্ড বলা হচ্ছে। এখন সুকুমার সেন তিনি বলেছেন যে এই 3টে আসলে একই খণ্ড। এবার সুকুমার সেনের ওখানেই অ্যাকচুয়ালি ওই যমুনাটাকে অ্যাকচুয়ালি বস্ত্রহরণ খণ্ড এরকম একটা ইঙ্গিত করা হচ্ছে, হ্যাঁ, যে কালীয় দমন, যমুনা খণ্ড, কালীয় দমন, বস্ত্রহরণ, তারপরে হার, এই 3টে মিলে হচ্ছে যমুনা খণ্ড। কিন্তু মূল টেক্সটে আমি যে মূল গ্রন্থটা পড়েছি সেখানে অ্যাকচুয়ালি ওই তোমার যমুনা খণ্ড হিসাবেই দেওয়া রয়েছে, ওখানে কিন্তু বস্ত্রহরণ খণ্ড এভাবে লেখাটা আমার চোখে পড়েনি। আমি জানি না, আমি অনেকবার খুঁজেছি কিন্তু সেরকম চোখে পড়েনি। কিন্তু সাহিত্যের ইতিহাসে যেহেতু আমি প্রথম নোট করেছিলাম সাহিত্যের ইতিহাসে অসিত বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন ফলো করে, সেখানে ওই বস্ত্রহরণ খণ্ড এইরকম পার্টটা ওখানে আমি একটু দেখেছিলাম বা পেয়েছিলাম বলে ওইভাবে বলা হয়েছে। তাহলে পরিষ্কার হলো জিনিসটা, পরীক্ষার হলে যেরকম ভাবেই আসবে, জটিল তো আর হবে না, পরীক্ষার হলে সহজই আসবে। তাহলে প্রশ্নটা দেখলেই সেই অনুযায়ী তুমি অ্যান্সারটা করবে। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে বিষয়। শ্রীকৃষ্ণ কীর্তনের এক্সট্রা নোট নেই। আচ্ছা, তা এই যে কথাগুলো বলা হচ্ছে এটাই অ্যাকচুয়ালি এক্সট্রা নোটে থাকবে, তো এইটা একটুখানি মনে রাখো, তাও আমি চেষ্টা করব দিয়ে দিতে। আচ্ছা, এরপরে বলছি এটা প্রশ্নটা কিভাবে আসতে পারে এই যমুনা খণ্ডের ব্যাপারটা? প্রথম কথা, এটা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, ঠিক আছে? যদি তারপরও তোমাদের কপালটা খুব খারাপ হয় সেক্ষেত্রে এরকম প্রশ্ন আসতে পারে যে যমুনা খণ্ড কোন খণ্ডগুলো নিয়ে গঠিত। সেক্ষেত্রে বলতে হবে কালীয় দমন, যমুনা এবং হার খণ্ড, অথবা থাকতে পারে কালীয় দমন,
তোমার বস্ত্রহরণ খণ্ড, হার খণ্ড, বোঝা গেল? এই হচ্ছে বিষয়। মানে বস্ত্রহরণ খণ্ড সেটাই অ্যাকচুয়ালি যমুনা খণ্ড, হ্যাঁ, মানে ওখানে বস্ত্রহরণই করা হয়েছে, মানে বস্ত্রহরণই রয়েছে ওখানে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে আর কি ব্যাপারটাকে দেখতে হবে। এছাড়া ওখানে অন্য কিছু আর কথা নয়। অথবা এরকম হতে পারে হার খণ্ড কোন খণ্ডের অন্তর্গত, বা যমুনা খণ্ডের অন্তর্গত নিচের কোন খণ্ডটি, এই জাতীয় প্রশ্ন এখান থেকে হলেও হতে পারে। তবে এগুলো একটু ডিপের প্রশ্ন। আমার পার্সোনালি ভীষণভাবে মনে হচ্ছে যে এতটা মানে এই জায়গা থেকে প্রশ্ন হয়তো দেবে না। ধরো শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যদি একটাই প্রশ্ন দিতে হয়, তাহলে যিনি প্রশ্নকর্তা, আমরা তো রেগুলার পড়ছি বলে আমাদের মনে হচ্ছে এটা দেবে না ওটা দেবে না সেটা দেবে, কিন্তু যিনি টিচার তিনি তো এত কিছু ভাবছেন না, তার ব্যক্তি জগৎ আলাদা। তিনি কলেজে পড়ান, তাদের ওইসব নিয়ে তার কারবার, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ান, তাকে একটা কোশ্চেন করতে বলা হয়েছে, তিনি ভাবছেন আমি শ্রীকৃষ্ণ কীর্তনের উপরে একটা কোশ্চেন করব। ন্যাচারালি তিনি কি করবেন, তার সামনে এর থেকেও অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ অজস্র প্রশ্ন আছে। হ্যাঁ, যে সব থেকে বেশি পদ কোন খণ্ডে আছে, প্রথম খণ্ডে কতগুলো পদ আছে, শ্রীকৃষ্ণ, আরো অনেক রকম জায়গা আছে যেখান থেকে প্রশ্ন হতে পারে। তো সেইগুলো তিনি দিতে পারেন। এবার তারপরও যদি প্রশ্নকর্তার মনে হয় যে না আমি একটু দেখি, দুটো একটা প্রশ্ন তো থাকবে একটু ডিপ থেকে, সেটা যদি তিনি মনে করেন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দেবেন, ঠিক করেন, তাহলে তখন এই জায়গাটা তোমার পড়ে যাবে। মানে পুরো সাহিত্যের ইতিহাসে দুটো বা তিনটে জায়গা থেকে এই রকম প্রশ্ন পড়তে পারে। তার জন্যই তোমাদেরকে এইগুলো আরেকবার একটু রপ্ত করে রাখতে হবে, বা সেই। বাট মেইন ফোকাসটা রাখবে সব সময় যে প্রধান প্রশ্নগুলো, সেই জায়গাটায় যেন কোনো রকম প্রবলেম না থাকে। ওকে, এরপরে হ্যাঁ, অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ কীর্তনের যে ক্লাসটা দেওয়া রয়েছে মানে ইউটিউবে, তোমরা একবার দেখে নিও। যদিও তোমাদের জন্য আলাদা ভিডিও আমি এই সপ্তাহে আপলোড করব, কিন্তু তারপরও মানে সেটা তোমাদেরকে আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তারপরও ওখানে শ্রীকৃষ্ণ কীর্তনের উপরে ভিডিওটা নতুন করা হয়েছে। মানে সেদিন ওই ভিডিও খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য নতুন করে চট করে কথা বলে ওই ভিডিওটা করে ওখানে দিয়েছিলাম, বলে ওইটা একবার দেখে নিও। এই হচ্ছে বিষয়। আধুনিক যুগ থেকে তোমাদের জন্য স্পেশাল ভিডিও আমি দেব, সেটা ওপেন থাকবে না সবার জন্য, সেটা তোমাদের জন্যই। তোমাদেরকে আমি লিংক দিয়ে দেবো, অন্যদের সাথে সেটা শেয়ার করো না, তোমরাই দেখো, ঠিক আছে? আচ্ছা, এরপরে শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডটা প্রক্ষিপ্ত বলে অনেকে মনে করছেন, কোন খণ্ডটাকে প্রক্ষিপ্ত বলে অনেকে মনে করেছেন? রাধা বিরহ। ওকে, রাধা বিরহ। সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? 161। ওকে, কতগুলো শ্লোক রিপিট আছে? কতগুলো শ্লোক রিপিট আছে? 28টা। ওকে, তাহলে সংস্কৃত শ্লোক ইউনিক শ্লোক কতগুলো হতে পারে, হওয়ার কথা? 133টা। আচ্ছা, সব থেকে বেশি সংস্কৃত শ্লোক কোন খণ্ডে রয়েছে? স্বাভাবিকভাবেই দান খণ্ডে, যেহেতু খণ্ডটা সব থেকে বড়। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তনে মোট রাগ রাগিনী আছে কতগুলো? 32। সব থেকে বেশি রাগ কোনটা? সব থেকে বেশি রাগ কোনটা? পাহাড়িয়া। ওকে, ভেরি গুড, পাহাড়িয়া। পরের প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কটি? প্রধান চরিত্র কটি? 3টি। ওকে, ভেরি গুড, 3টি, ঠিক আছে। আচ্ছা, পরেরটা হলো গিয়ে মঙ্গল কাব্যের প্রাচীনতম কবি রূপে পরিচিত কে? মঙ্গল কাব্যের প্রাচীনতম কবি রূপে পরিচিত কে? কানাহরি দত্ত। ওকে, ভেরি গুড, কানাহরি দত্ত। আচ্ছা, মনসা মঙ্গলের আদি কবি কে? মনসা মঙ্গলের আদি কবি কে? কান্ডারি দত্ত হয়ে গেছে ইলার। আচ্ছা, কানাহরি দত্ত মনসা মঙ্গলের আদি কবি। ওকে, চণ্ডী মঙ্গলের আদি কবি কে? চণ্ডী মঙ্গলের আদি কবি কে? মানিক দত্ত। ওকে, ধর্মমঙ্গলের আদি কবি কে? ধর্মমঙ্গলের আদি কবি কে? ময়ূর ভট্ট। ভেরি গুড, ময়ূর ভট্ট। আচ্ছা,
এবার প্রশ্ন হচ্ছে গিয়ে মনসামঙ্গলের পূর্ববঙ্গ ধারার দুজন কবির নাম কি কি? প্রশ্নটা এভাবে তো আর দেবে না, অন্যভাবে দেবে। যাই হোক, আমরা জাস্ট ওই রিভিশনের জন্য ধরছি। নারায়ণ দেব, বিজয় গুপ্ত। ওকে, ভেরি গুড। আমাদের সিলেবাসে রয়েছে বিজয় গুপ্ত। আচ্ছা, বিজয় গুপ্তের কাব্য কি নামে পরিচিত? বিজয় গুপ্তের কাব্য কি নামে পরিচিত? কি নামে পরিচিত? পদ্মা পুরাণ। ভেরি গুড, পদ্মা পুরাণ। আচ্ছা, বিজয় গুপ্তের বাড়ি কোথায়? বিজয় গুপ্তের বাড়ি কোথায়? বরিশাল। ওকে, বরিশালের কোথায়? গৈলা। ওকে, ফুল্লশ্রী। ওকে, ঠিক আছে, এই নামগুলো মনে রাখা দরকার। আচ্ছা, বিজয় গুপ্ত কোন শতাব্দীর কবি? কোন শতকের কবি? পঞ্চদশ শতকের কবি। ওকে, বিজয় গুপ্ত চৈতন্য পূর্ববর্তী না চৈতন্য সমসাময়িক না চৈতন্য পরবর্তী যুগের কবি? বিজয় গুপ্ত পূর্ববর্তী যুগের কবি। ভেরি গুড, পূর্ববর্তী যুগের কবি। আচ্ছা, বিজয় গুপ্তের কাব্যে মোট কটি খণ্ড আছে? বিজয় গুপ্তের কাব্যে মোট কটি খণ্ড আছে? দুটি, তিনটি, চারটি? দুই, তিন, চার, তিন রকম উত্তর এসেছে এখানে। ভালো করে এটা দেখতে হবে, ঠিক আছে? ভালো করে এটা দেখতে হবে। ওকে, 2, 3, 4 ভালো করে দেখতে হবে, মানে এখনো একাধিকবার এসে যাচ্ছে। ওকে, পরেরটা হচ্ছে গিয়ে এটা দেখবে তোমরা, আমার জানা নেই। পরের প্রশ্ন হচ্ছে যে বিজয় গুপ্তের কাব্য কোথা থেকে প্রকাশিত হয়? প্রথমবার কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে, বরিশাল থেকে? সৌগত, ঢাকা থেকে নয় গো, বরিশাল থেকে প্রকাশিত হয়। বাকিরা সবাই বরিশাল। ওকে, বরিশাল থেকে প্রকাশিত হয়। কত সালে প্রকাশিত হয়? অবভিয়াসলি বঙ্গাব্দ হবে। কত সালে? 1303, 1306, 1303। ওকে, ভেরি গুড, 1303। কে প্রকাশ করেন? কে প্রকাশ করেন? প্যারীমোহন দাশগুপ্ত। দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় কবে? 1308। ওকে, ভেরি গুড, 1308। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে ওকে, ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে যে স্যার বলছিলাম একটা তথ্য, তা আমি একটা একটু না ভাই, এটা শেষ হোক, তুমি একটু মার্ক করে রাখো বা একটুখানি করে রাখো, আমি পরে বলে দেবো। ওকে, পরের প্রশ্ন একটু ধরে নি, আসলে অনেকের না মানে বাড়িতে কাজকর্ম রয়েছে, ওদের বাচ্চা কাচ্চা রেখে হয়তো পড়তে বসেছে না, তারা এটা হয়ে গিয়ে ওরা চলে যেতে পারবে, তারপরে আমি আশা করি তোমাদের উত্তর দেব। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে ওকে, কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য কবে প্রকাশিত হয়েছে? কবে প্রকাশিত হয়েছে? 1844। ওকে, 1844। কেতকা দাস ক্ষেমানন্দের কাব্যের কটি খণ্ড বা পালা আছে? পালা কটি? আমি খণ্ড বলে ফেলছিলাম, সরি। পালা কটি? 14। ওকে, ঠিক আছে। 5, আসলে এর আগেও অনেকে 5 বলেছে, মানে বিভিন্ন সময়ে। সম্ভবত তোমরা 5 কোন জায়গা থেকে পড়েছো, সেটা নয়, 14টা কেতকা দাস ক্ষেমানন্দের, ঠিক আছে? এই ভুলটা আগেও, মানে এইটা আগেও অনেকে বলেছে ক্লাসে আর কি, ঠিক আছে? চলো, ওটা 14টা। হ্যাঁ, এখন আর ওটা দেখা, মানে ওটা এর আগে অনেকবার ডিসকাস হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে যে মনসামঙ্গলের মধ্যে সব থেকে আগে কোন কবির কাব্য মুদ্রিত হয়? সব থেকে আগে কোন কবির কাব্য মুদ্রিত হয়েছে? কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য। ওকে, ভেরি গুড। কেতকা দাস ক্ষেমানন্দের বাড়ি কোথায়?
কেতকা দাস ক্ষেমানন্দের বাড়ি কোথায়? হুগলিতে। কাঁদরা। ওকে, কাঁদরা কি হুগলিতে? বর্ধমানে। ওকে, হুগলিতে কোন কবির বাড়ি বলো তো? হুগলিতে কোন কবির বাড়ি? হুগলিতে কোন কবির বাড়ি? ভারতচন্দ্রের। ওকে, কোথায়? হুগলির কোথায় ভারতচন্দ্রের? পেরো। ওকে, ভুরসুট পরগনা। ওকে, ঠিক আছে, চলো ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে যে কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য 1844-এ প্রকাশিত হয়। কোথা থেকে প্রকাশিত হয়? কোথা থেকে প্রকাশিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ওকে, ভেরি গুড, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কে প্রকাশ করেন, মানে কার সম্পাদনায় প্রকাশিত হয়? কার সম্পাদনায়? যতীন্দ্রমোহন ভট্টাচার্য। ভেরি গুড, ঠিক আছে। যদি তোমরা না দেখে এরকম ঝটঝট করে উত্তর দিচ্ছ, যেটা এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো অবস্থায় আছে। পরের প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, তোমার কি বলে, মানিক দত্তের সম্পর্কে আমরা কোথায় জানতে পারি? কার লেখা থেকে জানতে পারি? মানিক দত্ত সম্পর্কে কার লেখা থেকে জানতে পারি? ওকে, বিজয়গুপ্ত থেকে, মুকুন্দ চক্রবর্তী থেকে। মানে প্রশ্ন গৌতম, প্রশ্ন বোধহয় বুঝতে একটু গন্ডগোল হয়ে গেছে। আমি কানাহরি দত্ত জিজ্ঞেস করিনি। কানাহরি দত্ত সম্পর্কে আমরা কার কাছ থেকে জানতে পারি? কানাহরি দত্ত, বিজয়গুপ্ত। ওখানে আমরা দুজন থেকে জানতে পারি। বিজয়গুপ্ত, বিজয়গুপ্ত কানাহরি দত্ত সম্পর্কে ইতিবাচক, নেতিবাচক, ভালো না মন্দ না কি ধরনের অ্যাকচুয়ালি ফিডব্যাক দিয়েছেন? বিজয়গুপ্ত নেতিবাচক ফিডব্যাক দিয়েছেন। ওকে, আচ্ছা, কথা হচ্ছে যে এই কাব্য রচনার কারণ, গ্রন্থোৎপত্তির কারণ, এই কারণটা প্রশ্ন আসতে পারে। তো আমাদের মুখস্থ করে রাখতে হবে বিজয়গুপ্ত, কেতকা দাস ক্ষেমানন্দ, তোমার কি বলে মুকুন্দ চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী এবং ভারতচন্দ্র, এদের প্রত্যেকের ক্ষেত্রে কে তাকে কাব্য রচনায় অনুপ্রাণিত করেছে, মানে গ্রন্থোৎপত্তির মূল কারণটা এক্স্যাক্টলি কে বা কি, এটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে মুকুন্দ চক্রবর্তীর যে কাব্য সেটা কোন শতাব্দীতে প্রকাশিত হয়, কোন শতকে প্রকাশিত হয়? কোন শতকে প্রকাশিত হয়? ষোড়শ শতকে। ওকে, ভেরি গুড, ষোড়শ শতকে। আচ্ছা, ষোড়শ শতকে মুকুন্দ চক্রবর্তীর কাব্য প্রকাশিত হয়েছে। আচ্ছা, মুকুন্দ চক্রবর্তীর কাব্য প্রথম কত খ্রিস্টাব্দে মানে মুদ্রিত হয়? কত খ্রিস্টাব্দে মুদ্রিত হয়? 1823-24। ওকে, ভেরি গুড। কে সম্পাদনা করেন? কে সম্পাদনা করেন? রামজয় বিদ্যাসাগর। ওকে, ভেরি গুড, রামজয় বিদ্যাসাগর। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে এই কাব্যে যে ঔপন্যাসিক গুণ বর্তমান ছিল, এই কথাটা কে বলেছেন প্রথমবার? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি তাহলে কি যেন বলেছিলাম তখন? তোমরা কি উত্তর দিয়েছিলে? ময়ূর ভট্ট। আচ্ছা, ভেরি গুড, ময়ূর ভট্ট। আচ্ছা, তো এই যে ঘনরাম চক্রবর্তী কোন শতকের কবি? ঘনরাম চক্রবর্তী কোন শতকের কবি? অষ্টাদশ শতকের কবি। ওকে, ঘনরাম চক্রবর্তীর কাব্যের মোট কটি পালা আছে? মোট কটা পালা আছে ঘনরাম চক্রবর্তীর কাব্যের? 24টা পালা। ওকে, ভেরি গুড, 24, সবাই 24। ওকে, 24টা পালা আছে। কথা হচ্ছে গিয়ে যে ভারত কি বলে ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম কি? নাম কি? অনাদি মঙ্গল, শ্রী ধর্ম সঙ্গীত, অন্নদা মঙ্গল। আচ্ছা, অনাদি মঙ্গল, শ্রী ধর্ম সঙ্গীত, এইগুলো।
আচ্ছা, মুকুন্দ চক্রবর্তীর কাব্য কি নামে পরিচিত? মুকুন্দ চক্রবর্তীর কাব্য কি নামে পরিচিত, মানে কি নাম দিয়েছিলেন অ্যাকচুয়ালি? মধুর ভারতী লিখতে গেছিলে শাশ্বতী, সেটা অন্যরকম হয়ে গেছে, অমধু ভারতী হয়ে গেছে, অমধু ভারতী হয়ে গেছে। ও বলেছিলে বোধহয় প্রথমে। আচ্ছা, অভয়া মঙ্গল, অম্বিকা মঙ্গল, ঠিক আছে, ওকে। এবার কথা হলো গিয়ে যে ওকে, গণরাম চক্রবর্তী কোন কোন রাজার সভাকবি ছিলেন? সভাকবি মানে কোন রাজার পৃষ্ঠপোষকতা পেয়েছেন আসলে? কীর্তিচন্দ্রের কোথাকার রাজা? বর্ধমান রাজ। ওকে, ভেরি গুড। আচ্ছা, এর পরে হচ্ছে গিয়ে তোমার অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল কাব্যের কবি হচ্ছেন ভারতচন্দ্র। ভারতচন্দ্র হুগলিতে জন্ম, আমরা এগুলো পড়েছি। আচ্ছা, ভারতচন্দ্র কোন শতকের কবি? কোন শতকের কবি? অষ্টাদশ শতকের কবি। আচ্ছা, অন্নদামঙ্গল কাব্যের রচনা কাল কত? রচনা কাল কত? অন্নদামঙ্গল কাব্যের রচনা কাল কত? 1752। ওকে, ভেরি গুড, 1752। পরেরটা হচ্ছে তিনটে খণ্ড ছিল অন্নদামঙ্গল কাব্যের, সেই তিনটে খণ্ডের সিকোয়েন্স নিয়ে প্রশ্ন। ও, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স থেকে প্রশ্ন হতে পারে, খণ্ডগুলোর সিকোয়েন্স দিয়ে বলতে পারে কোন, মানে ক্রমানুযায়ী কোন বিকল্পটি সঠিক, এই প্রশ্ন দিতে পারে। ওই জায়গাটা একটু ভালো করে 13টা খণ্ড পর 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 করে মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে অন্নদামঙ্গল, কালিকা মঙ্গল, অন্নপূর্ণা মঙ্গল। ভেরি গুড, অন্নপূর্ণা শেষে, এইটা মাথায় রাখবে, অন্নপূর্ণা শেষে আর অন্নদামঙ্গল আগে। আচ্ছা, এবার এদের যে অল্টারনেট নামগুলো, সেই নামগুলো আমাদের পড়তে হবে। অন্নদামঙ্গলের নাম কি? অন্নদামঙ্গলের নামটা কি? বিকল্প নাম পৌরাণিক লৌকিক কাহিনী, মানে পৌরাণিক লৌকিক অংশ। আচ্ছা, কালিকা মঙ্গলের নাম কি? কালিকা মঙ্গল শিবায়ন, বিদ্যাসুন্দর, বিদ্যাসুন্দর। অন্নপূর্ণা মঙ্গলের মানসিংহ। ওকে, এটাকেও পাজল করে দিতে পারে এরকম যে অন্নদা মঙ্গল আর কালিকা মঙ্গল, অন্নপূর্ণা মঙ্গল, আর ওইদিকে উল্টা পাল্টা করে দিয়ে দিল। এবার বললো যে নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটা ঠিক, সেখানে ঠিকটা বুঝে নিয়ে করতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে যে অন্নদামঙ্গল কাব্য মুদ্রিত হয় কত সালে? মুদ্রিত হয় কত সালে? অন্নদামঙ্গল কাব্য মুদ্রিত হয় কত সালে? 1816, 36? ওকে, 1816। কে সম্পাদনা করেন? কে সম্পাদনা করেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য। এর প্রামাণিক সংস্করণ হয় কত সালে? কে করেন? প্রামাণিক সংস্করণ কত সালে কে করেন? 1847। ওকে, বিদ্যাসাগর করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে যে ভারতচন্দ্র নিজের কাব্য সম্পর্কে কি বলেছেন? নূতন মঙ্গল বলেছেন কে? কোন কবি তার কাব্যকে নূতন মঙ্গল বলেছেন? ওকে, ভেরি গুড। নূতন মঙ্গল হচ্ছে মুকুন্দ চক্রবর্তী, আর নূতন মঙ্গল হচ্ছে ভারতচন্দ্র, গুলিয়ে ফেলো না। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে গিয়ে কৃত্তিবাস। প্রশ্নটা হলো কৃত্তিবাসের জন্ম কোথায়? জন্ম কোথায়? কৃত্তিবাসের জন্ম কোথায়? ফুলিয়াতে, নদিয়ার। ওকে, ভেরি গুড, নদিয়ার ফুলিয়াতে। আচ্ছা, কৃত্তিবাসের কাব্য প্রকাশিত হয় প্রথমবার কত খ্রিস্টাব্দে? 1802-3। আচ্ছা, কার উদ্যোগে বা কোথা থেকে প্রকাশিত হয়? কার উদ্যোগে বা কোথা থেকে প্রকাশিত হয়? কেরির উদ্যোগে। আচ্ছা, শ্রীরামপুর মিশন থেকে। ভেরি গুড। পরের প্রশ্ন হচ্ছে কাব্যের নাম কি? কাব্যের নাম কি?
কাব্যটার নাম কি? শ্রীরাম পাঁচালী। শ্রীরাম পাঁচালী। ওকে, কটা কাণ্ড আছে? কটা কাণ্ড? 7টা কাণ্ড। আচ্ছা, 7টা কাণ্ড। প্রথম কাণ্ডের নাম কি? প্রথম কাণ্ডের নাম কি? আদি কাণ্ড। শেষ কাণ্ডের নাম কি? শেষ কাণ্ডের নাম কি? উত্তরকাণ্ড। ওকে, ভেরি গুড, উত্তরকাণ্ড। আচ্ছা, এই যে কাণ্ডগুলো, এগুলোতেও কিন্তু সিকোয়েন্স মেনে প্রশ্ন আসতে পারে, ক্রমানুযায়ী সাজানোর ক্ষেত্রে প্রশ্ন হতে পারে এই কাণ্ডগুলো, ঠিক আছে? রামায়ণের ক্ষেত্রে, মহাভারতের ক্ষেত্রে হবে না, অনেকগুলো পর্ব, সুতরাং ওখানে ওই সিকোয়েন্সের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে যে রামায়ণে মানে বাল্মীকির থেকে কৃত্তিবাসে কাণ্ডের নাম আলাদা কোনটা কোনটায়? কোন কোনটায়? দুটোতে। ওকে, আদি বালকাণ্ড, আদিটা বালকাণ্ড, আর লঙ্কা কাণ্ডটা হয়েছে মানে যুদ্ধকাণ্ডটা হয়েছে লঙ্কা কাণ্ড। ওকে, ভেরি গুড। পরেরটা হচ্ছে গিয়ে, পরের প্রশ্ন হলো গিয়ে বাংলা সাহিত্যের সন তারিখ যুক্ত প্রথম কাব্য কোনটি? সন তারিখ যুক্ত প্রথম কাব্য কোনটি? প্রথম কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে, ভেরি গুড, শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, ঠিক আছে, শ্রীকৃষ্ণ বিজয়। ভেরি গুড, শ্রীকৃষ্ণ বিজয়। আচ্ছা, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা শুরু হয়েছে কত সালে? রচনা শুরু হয়েছে কত সালে? 1935। শুরু হয়েছে 1935। 1402, 1395 শকাব্দ। তো ওটা কি দাঁড়ায়? এটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে যে 1395 1402, সেটা তো শকাব্দ। আমাদের করতে হবে কি, মানে খ্রিস্টাব্দ করতে হবে। তাহলে 1473 খ্রিস্টাব্দ শুরু, শেষ কবে? 1480। ওকে, তাহলে কত বছর লেগেছিল? 7 বছর লেগেছিল। ভেরি গুড। আচ্ছা, এবার কথা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় প্রকাশিত হলো কবে? প্রথম মুদ্রিত হলো কবে? মুদ্রিত হলো কবে? 1887 খ্রিস্টাব্দে মুদ্রিত হলো। ওকে, ভেরি গুড, 1887 খ্রিস্টাব্দে মুদ্রিত হলো। আচ্ছা, আমি একটু টানা করে যাই, তাহলে পরের ক্লাসটাতে আর থাকবো না, সেই সময়টায় আমি একটু কোশ্চেন করতে পারবো। আর আজকে যেহেতু প্রাচীন মধ্যযুগ, তাহলে একবারে আমি প্রাচীন মধ্যযুগটা টানা ধরেই নি। যারা এখন হয়তো সময় হয়ে গেছে, যারা চলে যেতে চাইবে তারা চলে যেতে পারবে, তারা পরে ওই অংশটুকু একটু দেখে নেবে, আবার উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? টানা করে নিলে কি হয় যে একবারে এইটা এই ফ্লোতে এটা হয়েও যায়, আর পরে আমিও একটু সময়ে আমি তখন কোশ্চেনটাও করতে পারি, তোমরাও তোমাদের পড়া করতে পারবে। আচ্ছা, এবার কথা হচ্ছে মালাধর বসুর উপাধি কি ছিল? মালাধর বসুর উপাধি কি ছিল? উপাধি কি ছিল? গুণরাজ খা। ওকে, ভেরি গুড, গুণরাজ খা। আচ্ছা, ও প্রকাশ হলো 1887, প্রকাশ করলেন কে? এটা তো ধরা হলো না, প্রকাশ করলেন কে? কেদারনাথ। ওকে, চলো, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটা ভাগবত থেকে নেওয়া হয়েছে, ভাগবতের কোন স্কন্ধের অনুবাদ করা হয়েছে? কোন স্কন্ধের অনুবাদ করা হয়েছে? দশম ও একাদশ। ওকে, ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে যে কাশিরাম দাস কোন শতকের কবি? কাশিরাম দাস কোন শতকের কবি? কাশিরাম দাস সপ্তদশ শতকের কবি। ওকে, কাশিরাম দাসের জন্ম কোথায়? জন্ম কোথায়?
কাশিরাম দাসের জন্ম কোথায়? বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে। ওকে, সিঙ্গি গ্রামে। আচ্ছা ঠিক আছে। তাদের পারিবারিক পদবিটা কি ছিল? কৌলিক পদবিটা কি ছিল? দেব। ওকে ঠিক আছে। কাশিরাম দাসের কাব্যের নাম কি? ভারত পাঁচালী। আচ্ছা ঠিক আছে, ভারত পাঁচালী। ওকে, পরের প্রশ্ন হচ্ছে কাশিরাম দাস কটা পর্ব লিখেছিলেন বলে জনশ্রুতি আছে? 4টে। অ্যাকচুয়ালি 3টে লিখে পরেরটা কিছুটা লিখেছিলেন। তাহলে কোন 3টে পূর্ণভাবে লিখেছিলেন বলে মনে করা হয়? আদি, সভা, বন। আর কোন পর্ব অসমাপ্ত রেখে তিনি মারা যান বলে মনে করা হয়েছে? বিরাট। ওকে ঠিক আছে, চলো। বিদ্যাপতির জন্ম কোথায়? বিদ্যাপতির জন্ম কোথায়? বিদ্যাপতির জন্ম কোথায়? বিহারের বিস্পি পরগনার। ওকে, দ্বারভাঙ্গা জেলার মিথিলার মধুবনী পরগনার বিস্পি গ্রামে। আচ্ছা ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে তার, আচ্ছা নাম এখানে তো জিজ্ঞেস করছি না। পরের প্রশ্ন হচ্ছে যে এগুলো সব পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে, ওখানে আর ধরবো না। আচ্ছা, তিনি নিজেকে খেলন কবি বলেছেন কোন কাব্যে? কোন কাব্যে? কীর্তিলতা কাব্যে। ওকে, এবার কথা হচ্ছে কীর্তিলতা কাব্যটা কার সময়কালে প্রকাশিত হয়, মানে লেখেন? কীর্তিলতা কাব্যটা কার সময়কালে লেখেন? কীর্তি সিংহ। ওকে, কীর্তি সিংহ। কীর্তিলতা এটা কীর্তি সিংহেরই বীরত্বের কাহিনী, তাই না? ভূ পরিক্রমা কার আমলে লেখেন? ভূ পরিক্রমা কার আমলে লেখেন? ভূ পরিক্রমা দেবসিংহ। ওকে, এবার হচ্ছে তোমার লিখনাবলী, এটা কার আমলে লেখেন বলে মনে করা হয়? লিখনাবলী, লিখনাবলী পুরাদিত্য। বা ভেরি গুড। দুর্গা ভক্তি তরঙ্গিনী কার আমলে? দুর্গা ভক্তি তরঙ্গিনী ভৈরব সিংহ। ওকে, ভৈরব সিংহ। আচ্ছা, পুরুষ পরীক্ষা কার আমলে? পুরুষ পরীক্ষা কার আমলে? শিব সিংহ। ওকে, ভেরি গুড, শিব সিংহ। আচ্ছা, এখন কথা হলো গিয়ে বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব আছে বৈষ্ণব পদাবলিতে কোন পর্যায়ে? বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব বৈষ্ণব পদাবলিতে কোন পর্যায়ে? মাথুর পর্যায়ে। ওকে, আর কোন পর্যায়ে আছে মাথুর ছাড়া? মাথুর ছাড়া আর কোন পর্যায়ে আছে? ভাব সম্মিলন। ওকে, ভাব সম্মিলন। আচ্ছা আচ্ছা, ভাব সম্মিলন। আচ্ছা, পরে হচ্ছে চণ্ডীদাস। আচ্ছা, চণ্ডীদাসের জন্ম কোথায়? নানুর বা ছাতনা। ওকে ঠিক আছে। চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব কোন কোন পর্যায়ে? চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব কোন পর্যায়ে? পূর্বরাগ। ওকে, ভেরি গুড। আক্ষেপানুরাগ। আর অনুরাগ? অনুরাগ কিন্তু নয়। অনুরাগ কি? পূর্বরাগ, আক্ষেপানুরাগ, নিবেদন। ওকে, ভেরি গুড। অনুরাগ। ওকে, বলতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আক্ষেপানুরাগ, নিবেদন। ওকে, পূর্বরাগ। ঠিক আছে, অনুরাগ। পরের প্রশ্ন হচ্ছে যে জ্ঞানদাস কোন পর্বে শ্রেষ্ঠ? জ্ঞানদাস। প্রেম বৈচিত্র্য। হ্যাঁ, প্রেম বৈচিত্র্যতেও আছে, কিন্তু আমাদের যেহেতু ওটা সিলেবাসে অতটা গুরুত্বপূর্ণ নয় বলে বলা হয়নি, জিজ্ঞেস করা হয়নি। ওকে, জ্ঞানদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি? অনুরাগ পর্যায়ের। ভেরি গুড। অনুরাগের মধ্যে আবার কোন পর্যায়ের শ্রেষ্ঠ বলা যায় আরো? রূপানুরাগ। ওকে, ভেরি গুড। রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে জ্ঞানদাস। আচ্ছা, জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয়? কার ভাবশিষ্য বলা হয়? চণ্ডীদাসের। জ্ঞানদাস জন্মগ্রহণ করেন কোথায়? কাটোয়ায়। ওকে, কাটোয়ার। কাটোয়ার, সরি,
কাটোয়ার কাঁদরাতে। আচ্ছা ওকে, গোবিন্দ দাসের জন্ম কোথায়? গোবিন্দ দাস বর্ধমান জেলার শ্রীখণ্ড। ভেরি গুড, বর্ধমান জেলার শ্রীখণ্ড। আচ্ছা ওকে, গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব কোথায়? গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব কোথায়? অভিসার পর্যায়ে, অভিসার পর্যায়ে গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব। ওকে ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে গিয়ে মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি। মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। আচ্ছা, অনুরাগের শ্রেষ্ঠ কবি? অনুরাগের জ্ঞানদাস। ওকে ভেরি গুড, চণ্ডীদাস কেন হবে গো? জ্ঞানদাস। আচ্ছা, তারপরে গৌরচন্দ্রিকার শ্রেষ্ঠ কবিকে? গোবিন্দ দাস। ওকে, আচ্ছা ভাবোল্লাসের শ্রেষ্ঠ কবিকে? বিদ্যাপতি। প্রার্থনার শ্রেষ্ঠ কবিকে? বিদ্যাপতি। আচ্ছা, নিবেদনের শ্রেষ্ঠ কবিকে? ওকে, চণ্ডীদাস। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আলো মুই জানো না, এই পদটা কার লেখা? আলো মুই জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে। জ্ঞানদাসের লেখা। কোন পর্যায়ের পদ? কোন পর্যায়ের পদ? রূপানুরাগের পদ। পরেরটা হচ্ছে ঘরেরও বাহিরে দণ্ডে শতবারো। ঘরেরও বাহিরে দণ্ডে শতবারো, এটা কার লেখা? চণ্ডীদাসের। ওকে, কোন পর্যায়ের পদ? পূর্বরাগের পদ। ঘরেরও বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়। ওকে, পূর্বরাগের পদ। এটা অভিসারের পূর্বরাগ। অভিসারের মানে কি বলে, অনুগামী পূর্বরাগ আর কি, মানে অভিসারের ইঙ্গিতবাহী পূর্বরাগ। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে ও বন্ধু কি আর বলিব আমি, এটা কার? বন্ধু কি আর বলিব আমি, চণ্ডীদাসের পদ, নিবেদন পর্যায়ের পদ। ওকে ভেরি গুড। মাধব বহুত মিনতি করি তোয়, মাধব বহুত মিনতি করি তোয়, এটা কার লেখা? বিদ্যাপতির। ওকে, এটা কোন পর্যায়ের পদ? বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? মাথুরের পদ। ভেরি গুড, মাথুরের পদ। পরেরটা বন্ধুরও লাগিয়া সব তেয়া গিল। বন্ধুরও লাগিয়া সব তেয়া গিল, কার লেখা? চণ্ডীদাসের। বন্ধুরও লাগিয়া সব তেয়া গিল, চণ্ডীদাসের। তাই কি? জ্ঞানদাসের লেখা। জ্ঞানদাসের লেখা পদ। বন্ধুরও লাগিয়া সব তেয়া গিল, জ্ঞানদাসের লেখা পদ। আচ্ছা, এটা কোন পর্যায়ের পদ? পদ শুনেই বোঝা উচিত আমাদের, তাই না? কোন পর্যায়ের পদ? আক্ষেপানুরাগের পদ। ভেরি গুড, আক্ষেপানুরাগের পদ। পরেরটা রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, এটা কার লেখা? জ্ঞানদাসের। রূপানুরাগ। ওকে ভেরি গুড। পরেরটা হচ্ছে সই কেবা শুনাইল শ্যাম নাম। সই কেবা শুনাইল শ্যাম নাম, এটা কার লেখা? চণ্ডীদাসের। কোন পর্যায়ের পদ? পূর্বরাগের পদ। ওকে ভেরি গুড। হাথক দর্পণ মাথক ফুল, হাথক দর্পণ মাথক ফুল, কার লেখা? বিদ্যাপতি। কোন পর্যায়ের পদ? অনুরাগ পর্যায়ের। ওকে ঠিক আছে, ভালোই হচ্ছে তোমাদের এটা। ওকে, খুবই ভালো হয়েছে। চলো এরপরে হচ্ছে গিয়ে
বাংলায় লেখা চৈতন্য জীবনী গ্রন্থগুলোর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বাংলায় লেখা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি? ভাগবত? আগে থেকে বোধহয় টাইপ করে রেখেছিলে নাকি? কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে গিয়ে বৃন্দাবন দাসের কাব্যের নাম প্রথমে কি ছিল বলে অনুমান করা হয়? অনেকে বলে থাকেন চৈতন্য মঙ্গল। ওকে, ভেরি গুড, চৈতন্য মঙ্গল। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের রসভাষ্য বলা হয় কোন গ্রন্থটাকে? গৌড়ীয় বৈষ্ণব দর্শনের রসভাষ্য কোন গ্রন্থটি? চরিতামৃত। ওকে, ঠিক আছে, চরিতামৃত। এবার প্রশ্ন হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে কটি খণ্ড আছে? চৈতন্য ভাগবতে কটি খণ্ড আছে? 3টি খণ্ড আছে। ওকে, 3টি খণ্ড রয়েছে। মোট কটি মানে অধ্যায় রয়েছে? 51টা অধ্যায় রয়েছে। কত কত কত? 15, 26, 10। ভেরি গুড, 15, 26, 10, এটাই অথেন্টিক। ঠিক আছে, পরেরটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের কাব্যে মোট কটি খণ্ড আছে? 62। ওকে, 3টি খণ্ড আছে? 62টি খণ্ড আছে। এই 3টি খণ্ড আছে, সরি, আমারও তো মাথা টাথা গেছে। কটা অধ্যায় আছে মোট? 62টি। ওকে, 3টি খণ্ড, অধ্যায় হচ্ছে 62টি। আচ্ছা, তোমার কি বলে চৈতন্য চরিতামৃত গ্রন্থে খণ্ডগুলির নাম কি বলে উল্লেখ করা আছে? কি বলে উল্লেখ করা আছে? লীলা। ওকে, ভেরি গুড, লীলা। কোন খণ্ডে কতগুলো অধ্যায়? মোট 62টা। কোন খণ্ডে কতগুলো অধ্যায়? কোন খণ্ডে কতগুলো? 17, 26, 10। এটা তো আগের হয়ে গেল। কৃষ্ণদাস কবিরাজে 17, 25, 20। 17, 25, 20। ওকে, ভেরি গুড, 17, 25, 20। আচ্ছা, তাহলে প্রথম খণ্ডে বৃন্দাবন দাসের কটা আছে? প্রথম খণ্ডে বৃন্দাবনে কটা আছে? কৃষ্ণ দাসে কটা আছে? প্রথম খণ্ডে বৃন্দাবনে কটা আছে? কৃষ্ণ দাসে কটা আছে? বৃন্দাবনে আছে 15টা, কৃষ্ণ দাসে আছে 17টা। সেম টু সেম। দ্বিতীয় খণ্ডে বৃন্দাবনে রয়েছে কটা? 26টা। কৃষ্ণ দাসে কটা আছে? 25টা। তৃতীয় খণ্ডে বৃন্দাবনে কটা আছে? ওকে, 20টা। তার মানে 10টা হচ্ছে বৃন্দাবন দাসে, 20টা হচ্ছে তোমার কি বলে আমাদের ওই কৃষ্ণদাস কবিরাজে। তাহলে কৃষ্ণদাস কবিরাজে অন্তখণ্ডটা সংখ্যাটায় সবচেয়ে বেশি আছে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে গিয়ে ওকে, দৌলত কাজীর কাব্যের নাম কি? দৌলত কাজীর কাব্যের নাম কি? দৌলত কাজীর কাব্যের নাম কি? লোর চন্দ্রানী বা সতী ময়না। ওকে, লোর চন্দ্রানী বা সতী ময়না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দৌলত কাজী তার কাব্যটা কার অনুরোধে বা কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? আশরাফ খানের। ওকে, আশরাফ খানের। পরের প্রশ্ন হচ্ছে আশরাফ খান কে ছিলেন? আশরাফ খান কে ছিলেন? আরাকান রাজের কি হতেন, মানে কোন পদে ছিলেন তিনি? সেনাপতি, সমর সচিব, এই দুটো কথা পাওয়া যায়। সমর সচিব পাওয়া যায় বা সেনাপতি পাওয়া যায়। ওকে, পরের প্রশ্ন হচ্ছে সেই সময়ে আরাকান রাজা কে ছিলেন? আরাকান রাজা কে ছিলেন? শ্রী সুধর্মা। ওকে, থিরি থু ধম্মা বা শ্রী সুধর্মা। আচ্ছা, ওকে, এখন পরের প্রশ্ন হচ্ছে যে
দৌলত কাজী তার কাব্যের কতটা অংশ কমপ্লিট করেন? কতটা অংশ কমপ্লিট করতে পেরেছিলেন? 2/3 কমপ্লিট করতে পেরেছিলেন। বাকি অংশটা কে সম্পন্ন করেন? বাকি অংশটা কে সম্পূর্ণ করে সম্পন্ন করেন? সৈয়দ আলাওল। ওকে, ভেরি গুড। সৈয়দ আলাওল কত খ্রিস্টাব্দে কি বলে তোমার এই লোর চন্দ্রানী রচনা করেন? ওকে, 1659 সালে। 1659-এ সৈয়দ আলাওল যে 1659-এ এটা কমপ্লিট করলেন, এটা তিনি কার পৃষ্ঠপোষকতায় এটা কমপ্লিট করলেন? সুলেমানের। ওকে, সুলেমানের। ভেরি গুড। সুলেমানের অনুরোধে। দৌলত কাজী কোন মানে তার বাসস্থান মানে তার কোথাকার কবি? দৌলত কাজী কোথাকার কবি? কোথাকার কবি? সুলতানপুরের। সেটা কোথায়? ওকে, ফরিদপুরে, ফতেহাবাদে। আচ্ছা, চট্টগ্রামে। ওকে, চট্টগ্রামের আউজান থানার অন্তর্গত। আচ্ছা, চলো এটা নিয়ে দুই রকম কথা দেখতে পাচ্ছি, অসুবিধা নেই। উত্তরটা হচ্ছে চট্টগ্রামের কবি হচ্ছেন আমাদের দৌলত কাজী। আর কে লিখেছিল আমি ভুলে গেলাম। ফরিদপুর বা ফতেহাবাদ, এখানে কে? আলাওল। ওকে, ভেরি গুড। এখানে হচ্ছে আলাওল। তাহলে আলাওল হচ্ছে ফরিদপুর বা ফতেহাবাদ, যেটা ওই ঢাকার আশেপাশের আর কি। আর চট্টগ্রাম তো ওখান থেকে খানিকটা দূরে। কথা হলো গিয়ে যে সৈয়দ আলাওল কোন শতাব্দীর কবি? কোন শতাব্দীর কবি হচ্ছেন সৈয়দ আলাওল? কোন শতাব্দীর কবি? সপ্তদশ শতকের কবি। ওকে, সপ্তদশ শতকের কবি। আচ্ছা, 6, তার মানে নিশ্চিতভাবে এরা 6টা বই সেই হিসাবে বোধহয় এটা দিয়েছে নাকি? আচ্ছা, যাই হোক, আমি জানি না কি ভেবে দিয়েছে। 6-এর সাথে সাথেই ঝামাঝাপ অনেকগুলো 6 বেরিয়ে পড়লো, পরপর 7 বেরিয়েছে কতগুলো। আচ্ছা, তাহলে সৈয়দ আলাওল মোট কটি গ্রন্থ রচনা করেছেন? 6টা। ওকে, প্রথম কাব্য কোনটা আলাওলের রচিত প্রথম কাব্য কোনটি? পদ্মাবতী। শেষ কাব্য কোনটি? সেকেন্দারনামা। ওকে, ভেরি গুড। তাহলে পদ্মাবতী কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? পদ্মাবতী মাগন ঠাকুর। আর শেষটা হচ্ছে সেকেন্দারনামা, এটা কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? হয়েছে? আচ্ছা, সেকেন্দারনামা হচ্ছে মজলিস নবরাজ। আচ্ছা, এরপরে আমার একটু চোখটা ধরে এসেছিল। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো গিয়ে তোফা, এটা কোন সময়টাতে রচিত হয়? তোফা কোন সময়ে রচিত হয়? তোফা 1763-64। তোফা 1760 কেন হবে? 1760-এ কি হয়? ওকে, ভেরি গুড। হপ্তপয়কর। আচ্ছা, ওকে, পরের প্রশ্ন হচ্ছে যে পদ্মাবতী কাব্যটা কার কাব্যের ভাবানুবাদ? পদ্মাবতীর কাব্যটা কার কাব্যের ভাবানুবাদ? কার কাব্যের ভাবানুবাদ? মালিক মোহাম্মদ জায়সির ভাবানুবাদ। ওকে, জায়সির কোন কাব্যের ভাবানুবাদ? পদুমাবত। ওকে, আচ্ছা, সেকেন্দারনামা যে কাব্যটা থেকে অনুপ্রাণিত সেটা হচ্ছে ইস্কান্দারনামা। এই ইস্কান্দারনামার রচনাকার কে? ইস্কান্দারনামার রচনাকার কে? নেজামি সমরকান্দি। ওকে, ভেরি গুড। নেজামি সমরকান্দি। ওকে,
পরের প্রশ্ন হচ্ছে গিয়ে শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে? শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে? রামপ্রসাদ সেন। আগমনী পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে? কমলাকান্ত ভট্টাচার্য। বিজয়া পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে? আবার কমলাকান্ত ভট্টাচার্য। ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে? রামপ্রসাদ সেন। ওকে, আর ওভারঅল শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে রামপ্রসাদ। আচ্ছা, রামপ্রসাদ কোথায় জন্মগ্রহণ করেন? রামপ্রসাদ কোথায় জন্মগ্রহণ করেন? হালি শহরের কুমারহট্ট গ্রামে। ওকে, কুমারহট্ট গ্রামে। পরের প্রশ্ন হচ্ছে যে কমলাকান্ত কোথায় জন্মগ্রহণ করেন? কমলাকান্ত কালনা। ওকে, ভেরি গুড, কালনা। ঠিক আছে। আচ্ছা, সাধক রঞ্জন কার বই? সাধক রঞ্জন কার বই? অম্বিকা কালনা। ওকে, ভেরি গুড। সাধক রঞ্জন কার বই? কমলাকান্ত ভট্টাচার্য। আচ্ছা, তাহলে রামপ্রসাদ সেনের নামে প্রচলিত বইয়ের নাম কি? রামপ্রসাদ সেনের নামে প্রচলিত বইয়ের নাম কি? কালীকীর্তন বিদ্যাসুন্দর। ওকে, ভেরি গুড, কালীকীর্তন বিদ্যা সুন্দর। আচ্ছা, রামপ্রসাদ, কমলাকান্ত, এদের মধ্যে কে রাজসভার কবি? দুজনেই নাকি কোনো একজন, নাকি কেউ না? কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজার কবি ছিলেন? তিনি তেজস চন্দ্রের, বর্ধমান রাজ। ওকে, এবার কথা হচ্ছে যে ওহে প্রাণনাথ গিরিবর ভয়ে তনু কাঁপিছে আমার। ওহে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাঁপিছে আমার। কোন পর্যায়ের পদ? কোন পর্যায়ের পদ? বিজয়া পর্যায়ের পদ? আগমনীর পদ? লেখা হচ্ছে কমলাকান্তের, এটা বিজয়া পর্যায়ের পদ। ভয়ে তনু কাঁপিছে আমার মানে অলরেডি বিজয়ার অধ্যায়টা শুরু হয়ে গেছে। আচ্ছা, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলে বলুক লোকে মন্দ কারো কথা শুনবো না। কার লেখা? কমলাকান্ত ভট্টাচার্য। গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। রামপ্রসাদ সেন। রামপ্রসাদের আগমনী পর্যায়ের ওই একটা দুটো পদই বেশ বিখ্যাত, এইটা তার মধ্যে একটা, সেজন্য দিয়ে দেওয়া হয় এটা। এছাড়া আগমনী বিজয়ার বেশিরভাগ পদই হচ্ছে কমলাকান্তের, আমাদের এই নোটেও তাই আছে। আচ্ছা, ভবের আশা খেলবো পাশা বড়ই আশা মনে ছিল। ভবের আশা খেলবো পাশা বড়ই আশা মনে ছিল। কার লেখা? রামপ্রসাদের লেখা, ভক্তের আকুতি পর্যায়ের পদ। আচ্ছা, তারপরে শুকনো তরু মুঞ্জরে না ভয় লাগে মা ভাঙ্গে পাছে। শুকনো তরু মুঞ্জরে না ভয় লাগে মা ভয় লাগে মা ভাঙবে পাছে, ভাঙ্গে পাছে। কার লেখা? কমলাকান্ত। বাবা, উত্তর অলরেডি কমলাকান্ত। কোন পর্যায়ের পদ? কোন পর্যায়ের পদ? ভক্তের আকুতি পর্যায়ের পদ। ওকে, ভেরি গুড। এবার পয়েন্ট হচ্ছে যে কেতকা দাস ক্ষেমানন্দের বাবার নাম কি ছিল? কেতকা দাস ক্ষেমানন্দের বাবার নাম কি ছিল? শঙ্কর ফৌজদার নাকি? ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ভারতচন্দ্রের পিতার নাম কি ছিল? ভারতচন্দ্রের পিতার নাম? ভারতচন্দ্রের পিতার নাম কমলাকান্ত, নারায়ণ, আচ্ছা, ওকে, মনে পড়ছে না। ঠিক আছে, এইটা একটু দেখে নিয়ে জানাবে তো যে ভারতচন্দ্রের পিতার নাম ঠিক কি।
একটু খুঁজে জানাবে, এটা নোটে নেই, খুঁজে জানাবে। এটা আমি প্রশ্নে দিয়েছিলাম একবার, তোমরা কেউ যদি মনে করতে পারো তো মনে রেখো, মনে করে দেখো। ভারতচন্দ্রে, ওকে। নরেন্দ্র নারায়ণ, ভেরি গুড। পল্লবী মেদ্দা, মৌমিতা মান্না, ওকে, ভেরি গুড। আচ্ছা, পরেরটা হচ্ছে গিয়ে ভারতচন্দ্রের জন্ম কোথায়, হাওড়া না হুগলি? হাওড়া না হুগলি? বুরসুট পরগনা। অ্যাকচুয়ালি ব্যাপার হয় কি, যে যখন তিনি জন্মেছিলেন সেই সময়কালে ওই তোমার জায়গাগুলো একটু এদিক ওদিক তার পরবর্তীকালে হয়েছে, প্রশাসনিক কাজে আর কি এদিক ওদিক সরাতে হয়েছে। সেই হিসাবে যদি তার জন্ম সময়কালীন যে সময়টা ধরা হয় তখন একরকম হয়, বর্তমানে হয়তো অন্যরকম হয়। এটা বিদ্যাসাগরের ক্ষেত্রেও সত্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রেও এই ব্যাপারটা সত্যি। তাহলে এই দুটো একটুখানি তোমরা একটু খুঁজে জানাবে, আমার নিজেরও আসলে এই ব্যাপারটা খুব স্পষ্ট ধারণা নেই। একটুখানি আমাকে জানিও না বিদ্যাসাগরের ক্ষেত্রে এই ব্যাপারটা ঠিক কি, আর ভারতচন্দ্রের ক্ষেত্রেও এই ব্যাপারটা ঠিক কি। আচ্ছা, যে তার জন্ম হওয়ার সময় সেটা কোথায় ছিল আর বর্তমানে ওই জায়গাটা কোথাকার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন আমি এই ইয়েগুলো দেখতে পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার, পরে ওটা দেখবো, তোমরা পার্সোনালি গ্রুপে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, ভারতচন্দ্রের ক্ষেত্রে ওটা জানি যে বর্ধমান জেলার মুর্শিদ পরগনার পেরো গ্রামে, ওটা তখন বর্ধমান জেলা ছিল, যেটা পান্ডুয়া, আর বর্তমানে হাওড়া জেলা ওটা। প্রশ্নটা অন্য কারণে করেছি, হ্যাঁ তুমি বলছিলে, ঠিক আছে, প্রশ্নটা অন্য উদ্দেশ্যে করেছি। আচ্ছা, পরেরটা সেটা হচ্ছে গিয়ে মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি? মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি? ও অ্যাকচুয়ালি নেটটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ? এখন কি শোনা যাচ্ছে? মাঝখানে শোনা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি ওই যেহেতু ফোনের হটস মানে তোমার কি বলে ওয়াইফাই দিয়ে কাজ করতে হচ্ছে, হটস্পট দিয়ে ফোন চলে এসেছিল, এই কারণে একটু গন্ডগোল হয়েছিল। যাই হোক, আমি প্রশ্নটা করেছি অন্য উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি মানে প্রশ্নটা ওটার এই মুহূর্তে উত্তর দিও না। আচ্ছা, পরের প্রশ্ন, আরো কয়েকটা প্রশ্ন ধরবো তারপর ছেড়ে দেবো। পরের প্রশ্ন হচ্ছে যে মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি? মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি? হৃদয় মিশ্র, ওকে। মায়ের নাম? মায়ের নাম দৈবকী, ওকে, ভেরি গুড। এবার পরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে হলো ইয়ে বৃন্দাবন দাসের পিতার নাম কি? বৃন্দাবন দাসের পিতার নাম কি? বৈকুণ্ঠ, ভগীরথ? অ্যাকচুয়ালি বৃন্দাবন দাসের ক্ষেত্রে হয়তো কিছু নামধাম পেতে পারো। বৃন্দাবন দাসের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু আর কি সমস্যার আছে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি ওর, আচ্ছা বৃন্দাবন দাসের মায়ের নাম কি? নারায়ণী, ওকে, ভেরি গুড, নারায়ণী। এই নামটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে। বৃন্দাবন দাসের পিতা নিয়ে একটু মানে ওই তথ্যটা নিয়ে ডিসপিউট আছে। ডিসপিউট এই কারণে, তার মা বিধবাই ছিলেন। এবার যতদূর ধারণা যে মায়ের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকেই এই ঘটনাটা ঘটেছিল। এখানে এরকম ভাবে বলা হয়েছে যে মহাপ্রভুর একটা আলাদা রকম ইয়েতে ওর জন্ম হয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওটা বাদ দাও। এখন কথা হচ্ছে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজের ক্ষেত্রে আমরা পিতামাতা তো কি জানতে পারি? কি জানতে পারি? চলো, যদি না জানতে পারি তাহলে জ্ঞানদাসে যাব। পিতা ভগীরথ, মা সুনন্দা। আচ্ছা ওকে, আচ্ছা ওকে।
চলো, জ্ঞানদাসের পিতামাতা তাহলে কি হলো? জ্ঞানদাসের পিতামাতা আচ্ছা, গোবিন্দ দাসের ক্ষেত্রে গোবিন্দ দাস পিতাকে চিরঞ্জীব সেন, মাকে ওকে সুনন্দা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রশ্নটা হতে পারে, সেটা হচ্ছে জ্ঞানদাস কার শিষ্য ছিলেন? ঠিক আছে, জ্ঞানদাস কার শিষ্য ছিলেন, মন্ত্র শিষ্য ছিলেন? বলতে পারবে? জাহ্নবী দেবীর, নারায়ণী, শ্রীনিবাস, আচ্ছা শ্রীনিবাস আচার্য আর জাহ্নবী দেবী এই দুটো নামের মধ্যে কোনো কানেকশন আছে? কি কানেকশন আছে? ভ্রাতুষ্পুত্রী। আচ্ছা ওকে ওকে। আচ্ছা আরেকটা প্রশ্ন, বিদ্যাপতি কোন ভাষায় কাব্য রচনা করেছেন, কবিতা লিখেছেন? বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন? ব্রজবুলি ভাষায়। ওকে, মৈথিলি ভাষায়। ওকে, তাহলে ব্রজবুলি না মৈথিলি, বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন? সংস্কৃত না, আমি অ্যাকচুয়ালি ওই পার্টে যাচ্ছি না, আমি শুধু বৈষ্ণব পদের কথাই বলছি। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা এসেছিল, এটা এসএলএসটিরই প্রশ্ন ধরলাম আমি। ঠিক আছে, এসএলএসটি দুইবার দুটো জায়গাতে দুই ভাবে এই প্রশ্নটা করেছে। আমি সাল মনে করতে পারছি না এই মুহূর্তে, বাট একটা জায়গাতে প্রশ্ন হলো বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন, সেখানে ব্রজবুলি আছে, মৈথিলি আছে, উত্তর নেওয়া হয়েছে মৈথিলি। কথাটা পরিষ্কার? আসলে বিদ্যাপতি মৈথিলি ভাষাতেই পদ রচনা করেছেন, সেটা মৈথিলির সাথে আমাদের বাংলার একটা মিশ্রণের ফলে আলটিমেটলি ব্রজবুলি ভাষার জন্ম হয়ে গেছে। তার মানে বিদ্যাপতির পদ মৈথিলি ভাষাতে রচনা করেছেন, আমরা পেয়েছি ব্রজবুলি ভাষাতে, এই জন্য ব্রজবুলি ভাষাতেই বিদ্যাপতির পদটাকে কাউন্ট করা হচ্ছে, কিন্তু বিদ্যাপতি ব্রজবুলিতে পদ রচনা করেননি। এটা হচ্ছে একটা পয়েন্ট। এবার আর একটা প্রশ্ন এসেছিল, ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ পদকর্তা কে? ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ পদকর্তা কে? এবার এর উত্তর কি হবে? এর উত্তর নেওয়া হয়েছিল বিদ্যাপতি, আমার যতদূর মনে পড়ছে, আমি যদি খুব ভুল না করে থাকি, আমার স্মৃতিতে যদি গন্ডগোল না। এর কারণ হচ্ছে কি, যে ব্রজবুলির ঢঙেই তো বিদ্যাপতির পদ পাওয়া যায়, তাহলে সেই হিসাবে ব্রজবুলির ক্ষেত্রে ব্রজবুলির যে পদ, বিদ্যাপতির পদ তো ব্রজবুলির পদের মধ্যেই কাউন্ট হয়, সেজন্য এই ব্রজবুলির পদগুলোর মধ্যে যদি আমরা করি, তাহলে হবে বিদ্যাপতির পদই শ্রেষ্ঠ। এছাড়া গোবিন্দ দাস রয়েছে তারপরে। তাহলে প্রশ্নটা দুইবার দুই ভাবে এসেছে, তাহলে এই প্রশ্নর ধরন দেখে আমরা সেইভাবে উত্তর করার চেষ্টা করব। হয়তো এসএলএসটি মানে কমিশন ওইভাবেই অ্যান্সারটাকে ধরতে পারে, যদিও যিনি কোশ্চেন করবেন তিনি একটা অ্যান্সার কি দেবেন সেটাকেই ওরা কাউন্ট করবে। কিন্তু আমরা এই দুটো ব্যাপারই মনে করে রাখতে পারি যে এর আগে কমিশন এভাবে করেছে।